নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এবং একই সঙ্গে বিচারপতি অমৃতা সেনার বেঞ্চের মামলাও অন্য বেঞ্চে, বিশেষ বেঞ্চে সরানোর জন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ হয়েছেন। যেটুকু জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার অভিযোগে সুপ্রিম কোর্টের কাছে জানিয়েছেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার বিচারাধীন মামলার বিষয়ে আদালতের বাইরেও সংবাদ মাধ্যমের কাছে নানা ধরনের মন্তব্য করছেন এবং একতরফাভাবেই সেটা করছেন, একপক্ষর হয়ে সেটা করছেন। তো এটা অনুচিত এবং সুপ্রিম কোর্টে এটা ব্যবস্থা নেওয়া উচিত এবং কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসকে দিয়ে সেই ব্যবস্থা গ্রহণের জন্য তিনি আর্জি জানিয়েছেন এবং তার আর্জির মধ্যে রয়েছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইজলাসে যে মামলা রয়েছে সে মামলা সরিয়ে কোনো বিশেষ বেঞ্চে দেওয়া হোক। তিনি যে মামলাগুলি শুনছিলেন বা যে মামলাগুলি তার বেঞ্চ থেকে অমৃতা সিনহার বেঞ্চে গিয়েছে সেই মামলাগুলিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া হোক যাতে সেগুলি কোনো বিশেষ বেঞ্চে যায়। এবং যেভাবে তারা কি বলে আদালতের বাইরে সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন বিচারাধীন বিষয় নিয়ে মন্তব্য করছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সে বিষয় হচ্ছে প্রধান বিচারপতি আর হাইকোর্টের প্রধান বিচারপতি কোনো অ্যাকশন নিক এবং সুপ্রিম কোর্ট সে ধরনের কিছু নির্দেশ দিক। এই ধরনের 5টি বিষয় তিনি আর্জি জানিয়েছেন সুপ্রিম কোর্টের কাছে। আর্জি জানানোর বিষয় কারণ হচ্ছে যে সোমবার দিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সল্টলেকে হাইকোর্ট থেকে বেরোনোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির হিসেব চেয়েছিলেন এবং তিনি একটি চ্যালেঞ্জের সুরেই বলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সম্পত্তির হিসাব দিক, তিনি সমাজ মাধ্যমে সেটি পোস্ট করুন, তার সম্পত্তির উৎস কি তাও তিনি জানতে চান। একজন রাজনৈতিকবিদের কিভাবে এত এই সম্পত্তি হয় সেই সব নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন এবং একইভাবে তিনি বলেছিলেন যে তিনি মনে হয় তিনি সমাজ মাধ্যমে তা করবেন না, পোস্ট করবেন না। এবং পাশাপাশি তিনি বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি সম্পত্তির হিসেব দেয় সেক্ষেত্রে তিনি সমসাময়িক নেতা, তিনি উদাহরণ টেনে সিপিএম এর মীনাক্ষী মুখার্জির কথা বলেছেন, তাদেরকেও আমি বলবো যে তারাও তাদের সম্পত্তির হিসাব সমাজ মাধ্যমে দিন। তো এইসব ধরনের মন্তব্য তিনি করেছিলেন এবং দুর্নীতির প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে তিনি সংবাদ মাধ্যমের কাছে মন্তব্য করেন। একইভাবে রাতে তিনি সল্টলেকে সংবাদ মাধ্যমের কাছে আরো বেশ কিছু বিষয় নিয়ে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইসব নিয়ে তিনি মন্তব্য করেছেন। তো এইটার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে তৃণমূলের যুব নেতা সুদীপ রাহা তিনি হাইকোর্ট অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে একটি অভিযোগপত্র জমা দেন। সেখানে তিনি বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখতিয়ারের বাইরে গিয়ে বেশ কিছু মন্তব্য করছেন, কারণ তিনি কিছুদিন আগে বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে কেন সিআইডি তলব করছে সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন আমাদের অ্যাডভোকেট জেনারেলের কাছে। একইভাবে সন্দেশখালীতে যখন ইডি অফিসাররা আক্রান্ত হন সে বিষয়ে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন, যে বিষয়ে মামলা তিনি শুনছেন না আদৌ সে বিষয়ে তিনি বিভিন্ন ধরনের মন্তব্য করেছিলেন এবং তিনি সেদিনকে বলেছিলেন যে এভাবে তদন্তকারী সংস্থা আক্রান্ত হলে তদন্ত হবে কিভাবে, রাজ্যের সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপাল কি এগুলো দেখছেন না, এইসব বিষয়ে তিনি মন্তব্য করেছিলেন। তো সুদীপরা অভিযোগ করেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বিষয়গুলি দেখছেন না, যে বিষয়গুলি তার বিচারাধীন বিষয়ের মধ্যে নয়, তার এখতিয়ারের মধ্যে নয়, এখতিয়ারের বাইরে গিয়ে তিনি নানান ধরনের মন্তব্য করছেন। তো এই ব্যাপারে হচ্ছে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিসকে নির্দেশ দিক যাতে তাকে এই ব্যাপারে সতর্ক করা হয়, এই নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, অভিযোগ জানিয়েছিলেন। একইভাবে মঙ্গলবারও সুদীপরা ফের চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তাকে আবার অভিযোগ জানান যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমের কাছে তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির উৎস এবং সম্পত্তির হিসাব নিয়ে তিনি ফের আবার মন্তব্য করেছিলেন। তো এই সবগুলো নিয়ে তিনি আবার হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে তিনি অভিযোগ দায়ের করেছেন যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে চিফ জাস্টিস অফ ক্যালকাটা তিনি যাতে তাকে সতর্ক করার ব্যবস্থা নেন। তো এইরকম একটা অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে এই জিনিসটা বুধবার দিন করেছেন। এবার সুপ্রিম কোর্ট বিচার করবে যে তারা কি ব্যবস্থা নেবে বা কিছু আদৌ নেবে কিনা, কারণ এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কাছে অভিযোগ হয়েছিল যে
তিনি সংবাদ মাধ্যমে কি বলে সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারের ভিত্তিতে এবং ছাত্র বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগের ভিত্তিতে দুটি মামলা তারা এজলাস থেকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যেই মামলা দুটি বর্তমানে অমৃতা সিনহার বেঞ্চে বিচারাধীন হচ্ছে, সেই মামলা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতিকে যাতে ওই দুটি মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরিয়ে দেওয়া হয়। তো এই মতো অবস্থায় তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি মঙ্গলবার দিন বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্পত্তির হিসাব চাইছেন, তো তিনি এত কষ্ট করছেন কেন সংবাদ মাধ্যমের কাছে জানার তো কোনো দরকার নেই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ইতিমধ্যেই 2014 এবং 2019 নির্বাচনে লড়েছে। নির্বাচনে লড়লে তো সেখানে হলফনামা দিতে হয় সম্পত্তির হিসেব দিয়ে নির্বাচন কমিশনের কাছে, তো তিনি সেখান থেকেই দেখে নিতে পারেন। একই সঙ্গে কুণাল চ্যালেঞ্জ করেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তির বিষয় নিয়ে তিনি অভিজিৎ বাবু চ্যালেঞ্জ করছেন, তো আমি বলছি যে তাহলে আপনার যদি এতই কি বলে ইচ্ছে থাকে তাহলে আপনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আপনার তো আর এবছরই চাকরি থেকে অবসর নেবেন, তার আগে স্বেচ্ছা অবসর নিয়ে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করুন, এরকম চ্যালেঞ্জও কুণাল ঘোষ করেছিলেন তৃণমূল মুখপাত্র। যাই হোক, সেটা চ্যালেঞ্জের আকারই রয়েছে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুণাল ঘোষকে নিয়েও সোমবার দিন কিছু মন্তব্য করেছিলেন এবং তিনি কুণাল ঘোষের লেখনী প্রশংসা করেন এবং পরবর্তীকালে বলেছেন যে কুণাল ঘোষ আমাকে আক্রমণ করে রাজনৈতিকভাবে, সেটা তার জায়গা থেকেই তিনি হয়তো করেন। তো সে ব্যাপারে কুণাল ঘোষ বলেছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আসলে আইনের গুরুরা সকালবেলা আমার প্রশংসা করাতে আইনের গুরুরা বোধহয় খেপে গিয়েছেন, তারা বোধহয় রেড়ে কুটে উঠেছিলেন, সেই জন্যই হয়তো বিকেলে তিনি আবার তার মত বদলে আমার সমালোচনা করেছেন। তো যাই হোক, এখন হাইকোর্টের এই দুই বিচারপতির অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সুপ্রিম কোর্টে যাওয়াটাকে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে তৃণমূল হয়তো এই বিচারপতিদের একাংশের বিরুদ্ধে যে লড়াইয়ে নেমেছে সেই লড়াই হয়তো এক্ষুনি থামাতে চাইবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়তো বোঝাতে চেষ্টা করবেন, তিনিও বোঝাবেন যে একতরফা এটা হবে না, কারণ তৃণমূলের তরফে ইতিমধ্যেই দলের অন্দরে চর্চা শুরু হয়েছে যে শুধু ইডিসির সঙ্গে লড়াই নয়, বিচার ব্যবস্থার সঙ্গে লড়াই করতে হবে, বিচারপতিদের একাংশের বিরুদ্ধে তাদের লড়াই করতে হবে এবং তারা তাদের অভিযোগ যে বিচারপতিদের একাংশ দু একজন তারা রাজনৈতিকভাবে কিছুটা পক্ষপাত দুষ্ট হয়ে পড়ছেন এবং তারা নানাভাবে তাদের সেই মত প্রকাশ করে ফেলছেন, তাদের আবেগকে তারা হয়তো ধরে রাখতে পারছেন না, তাই ইডিসির সঙ্গে তাদেরকে হয়তো বিচারপতিদের একাংশের বিরুদ্ধে হয়তো তাদেরকে এই লড়াইটা জারি রাখতে হবে। সেই কারণেই হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াইটা একতরফা হবে না, করতে দেবেন না, সেই কারণে হয়তো সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন, এরকম একটা মত শোনা যাচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। আজকের এই খবর জানাজানির পরে আমি দু একজনের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে আগামী নির্বাচন পর্যন্ত অ্যাটলিস্ট তৃণমূল হয়তো সহজে ছেড়ে দেবে না, কারণ যে সমস্ত বিচারপতিরা দের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ রয়েছেন যে তারা কিছুটা পক্ষপাত দুষ্ট হয়ে পড়ছেন এবং তারা বিভিন্ন ধরনের মন্তব্য করে পড়ছেন, তাদের এখতিয়ারের বাইরে গিয়ে মন্তব্য করছেন, আইনের বাইরে যে মামলা তারা শুনছেন না সেই মামলার বিষয়ে তারা মন্তব্য করছেন, এইসবগুলো চলাতে তৃণমূলের পক্ষে রাজনৈতিকভাবে ক্ষতি হচ্ছে এবং সেই কারণে তৃণমূল হয়তো সেই বিচারপতিদের বিরুদ্ধে হয়তো পদক্ষেপ করবে বা সুপ্রিম কোর্টে তারা যাবে, এরকম একটা মনোভাব তৃণমূল হয়তো নিচ্ছে। তারই হয়তো বহিঃপ্রকাশ হিসাবে সুপ্রিম কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ বা আর্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তো আমি হাইকোর্টের দু একজন আইনজীবীর সঙ্গে কথা বলছিলাম, হাইকোর্টের আইনজীবীদের একাংশের মত যে অনেক বিচারপতি আছেন যারা বিচারপতি হওয়ার আগে তারা আইনজীবী হিসাবে কাজ করেছেন হাইকোর্টে এবং আইনজীবী হিসেবে কাজ করার সময় তারা বিভিন্ন আইনজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন, কেউ বাম সমর্থিত আইনজীবী সংগঠনের সঙ্গে থাকেন, কেউ বিজেপি সমর্থিত আইনজীবী সংগঠনে থাকে, কেউ বা তৃণমূল, কেউ বা কংগ্রেসের আইনজীবী সংগঠনের সঙ্গে থাকে। তো সেই আইনজীবীদের প্রত্যেক মানুষেরই একটা রাজনৈতিক মতাদর্শ আছে, একটা রাজনৈতিক মতাদর্শে তিনি বিশ্বাস করেন। তো আইনজীবীদের কোন রাজনৈতিক সংগঠনের সঙ্গে থাকাটা অন্যায় নয় বা কারোর রাজনৈতিক মতাদর্শ থাকাটা অন্যায় নয়, কিন্তু এই হাইকোর্টের আইনজীবীদের একাংশের মত যে যখন তারা বিচারপতি চেয়ারে বসেন সেক্ষেত্রে তাদের মনে রাখা উচিত যে তিনি যে মামলা যে বিষয়ে বিচার করছেন সে বিষয়ে তাকে নিরপেক্ষ থাকতে হবে এবং সেইভাবেই তাকে তার মতামত ব্যক্ত করতে হবে বা তার রায়ের ক্ষেত্রে যাতে কোনো রকম প্রভাব না পড়ে সেটা তাদের মাথায় রাখতে হয় এবং অবজারভেশনের সময় তাদের সেটা মাথায় রাখতে হবে এবং
মনে হয় যে বিচারের বাইরে গিয়ে তাদের কোনো মতামত দেওয়াটা ঠিক না, এবং তাদের যে রাজনৈতিক বিশ্বাস সেই বিশ্বাসের পক্ষেও কিছু বলাটা হয়তো ঠিক না। তো এইটা তারা তাদের মনে রাখা উচিত, যাতে করে হচ্ছে তাদের কোনোদিন কোনো রকম সমালোচনার মধ্যে পড়তে না হয়। কারণ হাইকোর্টের আইনজীবী অনেক বিচারপতি রয়েছেন, তারা বিভিন্ন বিষয়ে বিচার করে থাকেন, প্রত্যেকের আলাদা আলাদা ডিটারমিনেশন রয়েছে। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে তার মধ্যে যারা নিয়োগ দুর্নীতি বা বিভিন্ন দুর্নীতির তদন্তের কাজ যুক্ত, তারা মাঝে মধ্যে এমন কিছু মন্তব্য করে ফেলছেন যেটা নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে। এবং সেই নিয়েই আইনজীবীদের একাংশের মধ্যে বিচার ব্যবস্থার প্রতি যাতে মানুষের আস্থা থাকে এবং বিশ্বাস থাকে, এবং বিচারপতিদের সম্পর্কে ভালো ধারণা থাকে, সেই কারণে আইনজীবী থেকে যদি বিচারপতি হয়েও যান, তারপরও তাকে মনে রাখতে হবে যে এখানে তার কোনো রাজনৈতিক মতাদর্শ খাটে না। সেক্ষেত্রে তার হচ্ছে বিচার্য বিষয়, সেই বিষয়টাই তার মাথায় রাখা উচিত, এবং সেইভাবেই তাকে মন্তব্য করা উচিত, যাতে তাকে নিয়ে কোনো রকম বিতর্ক না হয়। জানি না কি বলে, এটা আইনজীবীদের একাংশের মত। আগামী দিনে এই বিতর্ক আরো বাড়বে কিনা, বা আরো কোনো বিচারপতির বিরুদ্ধে উচ্চতর আদালতে কেউ অভিযোগ জানাতে যাবেন কিনা, সেটার জন্য আমরা আগামী দিনগুলোতে নিশ্চয়ই অপেক্ষা করব বা দেখব। হয়তো সেটা না হওয়াই সমীচীন। যাই হোক, আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।